আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে কি থাকতে পারে। তো পূর্ববর্তীতে আমরা বিভিন্ন জিনিস সম্পর্কে কিছু কিছু জিনিস আমরা নাম শুনে এসেছি, যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি। তো সামনে এগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত এদের গঠন, ভৌত গঠন, রাসায়নিক গঠন, কাজ এগুলো আমরা দেখব। তো এইখানে আমরা একটু এমসিকিউর জন্য এই ম্যাপটা ইম্পর্টেন্ট, তাছাড়া ম্যাপটা বেসিকের জন্য ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক। তো এখানে আমি আলাদা করে লিখতেছি না, এখানে যতটুকু দেওয়া আছে আমি এখান থেকে এক্সপ্লেন করার ট্রাই করবো। জিনিসটা তেমন একটা জটিল না, তবে যেখানে কনফিউজিং থাকে, যে ব্যাপারগুলো আসলে কনফিউজিং, সেই ব্যাপারগুলো নিয়ে আমি একটু কথা বলবো। যেমন একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন, এখানে জড় বস্তু বা জড় পদার্থ এবং প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তু, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন কথা হচ্ছে, এই যে জড় বস্তু বা জড় পদার্থ বা সজীব বস্তু, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? তো জড় বস্তু দ্বারা বোঝানো হচ্ছে যে এদের মধ্যে কোনো ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস দেখা যায় না। যেমন এদের উদাহরণগুলোর দিকে যদি একটু তাকাই, তাহলে কথাটা বুঝতে সুবিধা হবে। যেমন কোষ প্রাচীর, এটা শুধুমাত্র একটা দেয়াল হিসেবে কাজ করে, কোষের প্রোটেকশন দেয়। তাছাড়া এর মধ্যে কোনো রকমের কোনো কিছু তৈরি হয় না বা কোনো কিছু নিঃসরণ হয় না, কোনো কিছুই দেখা যায় না আর কি। আচ্ছা, আর এরপর আছে কোষস্থ নির্জীব বস্তু। নির্জীব বস্তু হচ্ছে মানে পদার্থ হিসেবে জাস্ট পড়ে থাকে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তো এই পার্টটা ইম্পর্টেন্ট, যে সঞ্চিত পদার্থ, কোষের মধ্যে কি কি সঞ্চিত পদার্থ থাকতে পারে। এবং আমরা যদি একটু নামগুলোর দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখবো এগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, যেগুলো যে খাদ্যে যে সুষম 6টা উপাদান আছে, তার মধ্যে কিন্তু প্রথম 3টা। তো এটা আমরা বলতে পারি যে আমাদের যে খাবারগুলো আমরা খেয়ে থাকি, সেগুলো কোষের মধ্যে সঞ্চিত পদার্থ হিসেবে জমা থাকে। তার মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, লিপিড বা স্নেহ, এগুলো কোষের মধ্যে জমা থাকে সঞ্চিত পদার্থ হিসেবে। তো এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে নিঃসৃত পদার্থ। কি কি জিনিস নিঃসৃত হয় তা আমরা জানি। কোষে আমরা আমাদের বডিতে হরমোন, এনজাইম, এই জিনিসগুলো পাই না। তো তারপর পিগমেন্ট থাকে। তো এগুলো তো অন্য কোথাও থেকে আসে না, এগুলো কোষের মধ্যে থেকেই তৈরি হয়। কোষের মধ্যে থেকে তৈরি হয় এবং প্রয়োজনের তাগিদে বিভিন্ন সময় হরমোন, বিভিন্ন সেল ডিপেন্ড করে, এক এক কোনো সেল হরমোন নিঃসরণ করে, কোনো সেল এনজাইম নিঃসরণ করে, কোনো সেল পিগমেন্ট নিঃসরণ করে। তো এই যে হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, এই জিনিসগুলো হচ্ছে নিঃসরণ হয় কোষ থেকে। তো এগুলো নিঃসৃত পদার্থ। এগুলো আমাদের মনে রাখার একটা উপায় হচ্ছে হাইপেন। এইচ হচ্ছে হরমোন, পিতে হচ্ছে পিগমেন্ট, ইতে এনজাইম, আর এনে নেকটার। আচ্ছা, আর বর্জ্য পদার্থ জাস্ট আমরা এমনি একটা রিডিং হিসেবে মনে রাখবো। রেজিন, টেনিন, এগুলো বিভিন্ন যে ক্রিয়া বিক্রিয়া চলার সময় যে পদার্থগুলো তৈরি হয়, বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, এগুলো আর কি কোষের মধ্যে জমা থাকে। পরবর্তীতে কোষ গহ্বর বা অন্য কোনো মাধ্যমে এগুলো আবার বের হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তু। তো সজীব বস্তুগুলোর মধ্যে রাখা হয়েছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তো সাইটোপ্লাজমের মধ্যে আমরা যদি মাইটোকন্ড্রিয়ার কথা বলি বা প্লাস্টিডের কথা বলি, যেমন মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস, তারপর প্লাস্টিডের মধ্যে খাদ্য তৈরি হয়, আরো অনেকগুলো অনেক রকমের কাজ আছে। জাস্ট এগুলো তো আমরা আগে থেকে পড়ে এসেছি, তো এগুলোর এক্সাম্পলটা দিলাম। তো এদের ক্ষেত্রে এই যে মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস বলতেছি, প্লাস্টিক হচ্ছে যে খাদ্য তৈরি করে, তার মানে কি কোষের মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হচ্ছে। তো এই যে যাদের মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয়, যাদের কোষের মধ্যে বিভিন্ন ধরনের মেটাবলিক বা বিপাকীয় বিভিন্ন কার্যাবলী আছে, তারাই কিন্তু হচ্ছে প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত। নিউক্লিয়াসেরও কাজ আছে, এর মধ্যে জেনেটিক ইনফরমেশন থাকে, আরো বেশ কিছু কাজ আছে। আচ্ছা, তো এখন এইখানে একটা জিনিস আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম আর হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি। তো প্রোটোপ্লাজম জিনিসটা আসলে কি, আমরা এই ছবি থেকে যদি একটু দেখি, বাইরে যেটা আছে এটা তো কোষ প্রাচীর। এটাকে আমরা এটা নিয়ে আমরা আসলে তেমন কোনো কথা বলবো না এই ক্ষেত্রে। তো প্রোটোপ্লাজমের এই বাইরেটা কোষ প্রাচীর, আর এই যে এটা আমরা কি দেখতেছি, এটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। ওকে, ভিতরের পার্টটা। আচ্ছা, এর মধ্যে কি কি আছে? এই যে সাইটোপ্লাজম আছে, পুরোটাই সাইটোপ্লাজম এক্সেপ্ট কোনটা বাদ দিয়ে, এই নিউক্লিয়াসটা বাদ দিয়ে। তো নিউক্লিয়াস বাদ দিয়ে কোষের মধ্যে কোষ ঝিল্লি থেকে শুরু করে যা যা আছে সবই সাইটোপ্লাজমের অন্তর্ভুক্ত। অর্থাৎ কোষ গহ্বর, এটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, তারপর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে গলগি বডি, তারপর এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর এটা হচ্ছে পারক্সিজম। এই টাইপের যে জিনিসগুলো আছে, তো এগুলো বাদ দিয়ে মানে এগুলো সবই হচ্ছে সাইটোপ্লাজমের অন্তর্ভুক্ত, এই এক্সেপ্ট নিউক্লিয়াস।
তো এটা একটা কারণ থাকতে পারে যে নিউক্লিয়াসের মধ্যে সে নিউক্লিওপ্লাজম থাকে, তো যেহেতু ফ্লুইডটা ডিফারেন্ট এই জন্য হয়তো একে সাইটোপ্লাজমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। এই নিউক্লিয়াসটা কেন সাইটোপ্লাজমের মধ্যে অন্তর্ভুক্ত করি না, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে নিউক্লিয়াপ্লাজমের কথাটা, যে নিউক্লিয়াসের মধ্যে যে ফ্লুইড সেটা কিন্তু আমরা সাইটোপ্লাজম বলি না, সেটার কিন্তু ডিফারেন্ট একটা নাম আছে নিউক্লিওপ্লাজম। আচ্ছা, তাহলে এইখানে আমরা বলতে পারি যে প্রোটোপ্লাজমের আর সাইটোপ্লাজমের মধ্যে মেইন পার্থক্য কি, যে প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসটা ইনক্লুডেড হিসাব করব আমরা। প্রোটোপ্লাজম যখন আমি বলবো তখন আমি বুঝবো যে আমি নিউক্লিয়াসকে ইনক্লুড করে হিসেবে বলতেছি। আমি তার মানে হচ্ছে কোষ ঝিল্লি থেকে শুরু করে ভিতরে এভরিথিং আমি বলতেছি, এভরিথিং যা আছে সাইটোপ্লাজম নিউক্লিয়াস সাইটোপ্লাজম এভরিথিং। আর যখন আমি শুধু সাইটোপ্লাজম বলবো তার মানে আমি কোষ ঝিল্লি থেকে শুরু করে এইখানে নিউক্লিয়াস বাদ দিয়ে সবকিছু বলতেছি। এটা হচ্ছে আর কি এখানের কথা। আর কোষ প্রাচীরটা আসলে কোনো কিছুর মধ্যে আনা হয় না, প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম কোনো কিছুর মধ্যে কোষ প্রাচীরটাকে আনা হয় না সাধারণত। তো এটা এখানে একটা অন্যতম প্রধান পার্থক্য, প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের মধ্যে মেইন পার্থক্য কি, এই জিনিসটা আমরা একটু পরীক্ষার জন্য মনে রাখবো বা বেসিকের জন্য রাখবো। এই লেকচারটা খুবই শর্ট, এইটুকুই। এরপর আমরা ধীরে ধীরে কোষ প্রাচীর বা এগুলো আস্তে আস্তে প্রত্যেকটার গঠন, এদের ভৌত গঠন রাসায়নিক গঠন এবং কাজ নিয়ে আলাপ করবো।